প্রতি বছর মানুষের দ্বারা 200 কোটি টনেরও বেশি বর্জ্য উৎপাদিত হয় এবং এর প্রায় 20% হলো কাঁচ। আশ্চর্যজনক ব্যাপার হলো একটিমাত্র কাচের বোতল 10 লক্ষ বছরেরও বেশি সময় ধরে আবর্জনার স্তূপে পড়ে থেকেও পচে না। তবে সুখবরটা হলো কাঁচ গুণগত মান না হারিয়ে চিরকাল পুনর্ব্যবহার করা যায়। তাহলে সেই প্রক্রিয়াটি আসলে কিভাবে কাজ করে, কিভাবে অগোছালো ভাঙা কাচের টুকরোগুলো পুনর্জন্ম নিয়ে পরিষ্কার চকচকে বোতলে পরিণত হয়। চলুন প্রবেশ করি বিশ্বের অন্যতম বৃহত্তম কাঁচ পুনর্ব্যবহার কারখানায়, যেখান থেকে প্রতিদিন শত শত টন কাঁচকে নতুন জীবন দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে টেকসই এই উপাদানের অবিশ্বাস্য যাত্রার পেছনের রহস্য উন্মোচন করি। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। কাঁচ পুনর্ব্যবহার করার জন্য প্রথম শর্ত হলো ব্যবহৃত বোতলের নির্বিচ্ছিন্ন সরবরাহ। দৈনন্দিন জীবনে বিয়ার বা সোডার খালি বোতল প্রায়শই সাধারণত গৃহস্থলীর আবর্জনার সাথে ফেলে দেওয়া হয়, যার ফলে পুনর্ব্যবহারের জন্য সেগুলোকে আলাদা করে ব্যয়বহুল এবং জটিল হয়ে ওঠে। কিন্তু ইউরোপের অনেক দেশে এই সমস্যাটি একেবারে উৎস থেকে মোকাবেলা করার জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শহরের রাস্তা জুড়ে কাচের বোতল ফেরত দেওয়ার মেশিন বসানো হয়েছে। গ্রাহকরা কেবল মেশিনে একটি খালি বোতল রাখেন, সেটিকে স্ক্যান করে বাছাই করে এবং প্রতি বোতল থেকে সাধারণত 10 থেকে 20 সেন্টের মতো ফেরত দেয়, যার মানে হলো সদ্য শেষ হওয়া বিয়ারের বোতল বর্জ্য হিসেবে নষ্ট না হয়ে তাৎক্ষণিকভাবে নগদ মূল্যসহ একটি দেশের মূল্যবান সম্পদে পরিণত হয়। আর এই পদ্ধতি মানুষকে নিজ উদ্যোগে বোতল সংগ্রহ করার পাশাপাশি কারখানাগুলোতে আগে থেকে বাছাই করা, পরিষ্কার এবং অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ কাচের বোতলের একটি প্রবাহ সরবরাহ করে। ইউরোপ সব কিছু গুছিয়ে ফেলেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের কি এখনও এত উন্নত ব্যবস্থা আছে? আপনার মতামত কমেন্ট করে জানান। যখন রিভার্স ভেন্ডিং মেশিনগুলো ভরে যায় তখন সংগ্রহকারী সংস্থাগুলো বোতলগুলোকে তুলে নেওয়ার জন্য বিশেষায়িত ট্রাক পাঠায়। ফর্কলিফটের সাহায্যে বড় বড় প্লাস্টিকের বক্স, যেগুলোতে প্রতিটিতে হাজার হাজার খালি বোতল বোঝাই করা রয়েছে, সেগুলো ট্রাকে লোড করে। একটি পূর্ণ আকারের ট্রাক এক ট্রিপে 20 থেকে 3000 পর্যন্ত বোতল সংগ্রহ করতে পারে, যা প্রায় 10 থেকে 12 টন উপকরণের সমান। কাচের বোতল বোঝাই ট্রাকগুলো সুপারমার্কেট ও সংগ্রহ কেন্দ্র থেকে দ্রুত রিসাইক্লিং প্লান্টের দিকে এগিয়ে যায়। প্রত্যেকটি ঝুড়িতে ঠাসাঠাসি করে রাখা হাজার হাজার খালি বোতল বহন করে এই ট্রাকগুলো। সেখানে পৌঁছে চালকেরা গাড়ি পেছনের দিকে একটি বিশাল সংরক্ষণাগারে নিয়ে যায় এবং মালপত্র নামিয়ে দেয়, যার ফলে বোতলগুলো ঝর্ণার মতো নিচে গড়িয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাটি রঙিন কাচের পাহাড়ে ভরে যায়, যা আলোর নিচে ঝকঝক করে ওঠে। সবুজ, বাদামি এবং স্বচ্ছ রঙগুলো একসাথে স্তূপ করে রাখা হয়। আর এই স্তূপগুলোই শুধুমাত্র বর্জ্য নয়, এগুলোই সমগ্র পুনর্ব্যবহার প্রক্রিয়ার সূচনাবিন্দু। পরিষ্কার এবং চূর্ণ করার আগে অপেক্ষা করে থাকা কাঁচামালের একটি অবিচ্ছিন্ন সরবরাহ। পুনর্ব্যবহার প্রক্রিয়া শুরু করতে বিশাল লোডারগুলো বর্জ্য কাচের উঁচু স্তূপের কাছে এসে দাঁড়ায়। তারা বালতি দিয়ে বিশাল বোঝা তুলে উঠোন জুড়ে বয়ে নিয়ে যায়। প্রচণ্ড এক বিকট শব্দে কাচগুলো অবশেষে প্লান্টের ফিড হপারে নিক্ষিপ্ত হয়, আর এই ইস্পাতের চুট বেয়ে কাচের টুকরোগুলো স্রোতের মতো নেমে আসে। সঙ্গে সঙ্গে ইস্পাতের কনভেয়ারটি চলতে শুরু করে, যার কারণে ময়লা এবং বালি মেশানো কাচের স্রোতকে স্থাপনার গভীরে নিয়ে যায়। প্রথম ধাপ হলো ডাইবেটিং স্কিন, যেখানে শক্তিশালী ঝাঁকুনির মধ্য দিয়ে নুড়ি এবং ক্ষুদ্র কণাগুলোকে আলাদা করা হয়। এই পর্যায়ের পর কাচ অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, কিন্তু এমন বড় বড় দূষক পদার্থ থেকে যায় যেগুলো যন্ত্রের সাহায্যে শনাক্ত করতে পারে না। আর তাই কনভেয়ারের ধারে কর্মীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে সাবধানে প্লাস্টিক এবং কাগজ বা অন্যান্য যা কিছু বেমানান আছে তা বের করে আনে। যান্ত্রিক চালনা এবং মানুষের হাতের এই সংমিশ্রণ আরও বিশুদ্ধ উপাদান তৈরি করে, যা পুনর্ব্যবহার প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকে। আপনি কি জানেন এই ভাঙা কাচের স্তূপের মধ্যে এখনও কি লুকিয়ে আছে? হ্যাঁ, বোতলের ছিপিগুলো। সৌভাগ্যবশত এগুলো বেশিরভাগই ধাতু দিয়ে তৈরি, যার মানে হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বকীয় বিভাজন দিয়ে এগুলোকে সহজেই বের করে আনা সম্ভব। নীতিটি অত্যন্ত সহজ মনে হতে পারে, কিন্তু শক্তিশালী চৌম্বক ক্ষেত্রটি ইস্পাতের টুকরোগুলোকে আঁকড়ে ধরে আর কাজটি কনভেয়ার বরাবর চলতে থাকে। এই পদক্ষেপটির ফলে এখন প্রায় 80% পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে এবং তার পুনর্জন্মের যাত্রার আরও এক ধাপ কাছাকাছি এগিয়ে চলে আসছে। অধিকাংশ দূষক অপসারণ করা হয়ে গেলে কাজটি পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপে চলে যায়, যেখানে এগুলোকে ঘষে কাল্টে পরিণত করা হয়। বড় বড় টুকরোগুলোকে একটি হ্যামার মিলে পাঠানো হয়, যা একটি বিশাল যন্ত্র। এতে থাকা উচ্চ গতির ঘূর্ণায়মান হাতুড়িগুলো কাজকে বারবার ভাঙতে থাকে যতক্ষণ না পর্যন্ত এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো অবশিষ্ট থাকে। যেসব টুকরো এখনও খুব বেশি বড় থাকে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয় এবং সঠিক আকারে না পৌঁছানো পর্যন্ত সেগুলোকে আবার মিলে ফেরত পাঠানো হয়।
এগুলো নিশ্চিত করে যে কাচের সম্পূর্ণ ধারাটি সুষম থাকে এবং কোনো অংশ এর মধ্যে দিয়ে বেরিয়ে না যায়। আর এই প্রক্রিয়ায় কালেট তৈরি হয় যা সূক্ষ্ম এবং জগজগে কাচের কণা এবং দেখতে প্রায় কৃত্রিম বালির মতো। অত্যন্ত ক্ষুদ্রভাবে বিভক্ত হওয়ার কারণে কলেট চুল্লিতে অনেক দ্রুত গলে যায়, যার ফলে বালি বা চুনা পাথরের মতো কাঁচামাল ব্যবহারের তুলনায় 40% পর্যন্ত শক্তি সঞ্চয় হয়। এরপরেই রঙিন বস্তুটিকে একটি শক্তিশালী সাকশন সিস্টেমে নিয়ে যাওয়া হয়, যেখানে এর উপর প্রবল বায়ু প্রবাহ বর্ষণ করা হয়। আর এই বায়ু প্রবাহ লেবেলের অবশিষ্ট টুকরোগুলোকে সরিয়ে এবং উড়িয়ে দেয়, যার ফলে কাজটি আরও পরিষ্কার হয়ে যায়। অবশেষে কাচের টুকরোগুলোকে অপটিক্যাল বাছাই ব্যবস্থায় প্রবেশ করানো হয়, যেখানে পুরো প্রক্রিয়াটির সবচেয়ে সূক্ষ্ম ধাপ। ঝিকিমিকি জলপ্রপাতের মতো কাজগুলো যখন ঝরে পড়তে থাকে, লেজার সেন্সরগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রং এবং উপাদান শনাক্ত করার জন্য ক্রমাগত স্ক্যান করতে থাকে। বাদামি কাঁচ, সবুজ কাঁচ বা এমনকি বিচ্ছিন্ন সিরামিকের টুকরোগুলোকে শনাক্ত হওয়ার সাথে সাথেই সিস্টেমটি তৎক্ষণাৎ সুনির্দিষ্টভাবে বাতাসের একটি ঝাপটা পাঠায়, যা সেটিকে পৃথক ধারায় নিক্ষেপ করে। গতিটা প্রায় অবিশ্বাস্য, কিন্তু প্রতি মিনিটে হাজার হাজার টুকরো প্রক্রিয়াজাত করা হয়। এটি নিশ্চিত করে যে কাচের কালারটি রং অনুসারে নিখুঁতভাবে বাছাই করা হয়েছে, কারণ ভুল রঙের সামান্যতম মিশ্রণও পুনর্ব্যবহার কাচের গুণগত মান নষ্ট করে দেবে। একবার রং বাছাই হয়ে গেলে এটি কনভেয়ার বেল্ট বরাবর চলতে থাকে। ক্ষুদ্র কাচের কণাগুলি আলাদা সংরক্ষণ স্থানে পাঠানো হয়, যার প্রতিটি রং অনুযায়ী বিভক্ত। সেখানে ধীরে ধীরে বিশাল স্তূপে পরিণত হতে থাকে, যা একেবারে নতুন কাচের বোতলে রূপান্তরিত হওয়ার অপেক্ষায় থাকে। প্রিয় দর্শক, আমরা এবার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, যেখানে কাঁচ থেকে গ্লাস তৈরি করা হবে। বাছাই এবং ঘষে মিশ্রণ করার পর কলেট নিজে নিজে সরাসরি চুল্লিতে যেতে পারে না। প্রথমে কাঁচা উপকরণগুলোর সাথে একটি ব্লেন্ড করে নিতে হয়। এই মিশ্রণটি বিশুদ্ধ সিলিকা বা বালি দিয়ে তৈরি, যা কাঁচকে আরও স্বচ্ছতা প্রদানকারীর মূল উপাদান। এরপর আছে সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট, যা গলনাঙ্ক কমিয়ে দেয় এবং পুরো প্রক্রিয়া জুড়ে শক্তি সঞ্চয় করে। এর সাথে চুনাপাথরও যোগ করা হয়, যা কাঁচকে শক্তিশালী করে তোলে এবং একবার গঠিত হয়ে গেলে সেটি আরও স্থিতিশীল করে তোলে। কিছু ফর্মুলায় প্রস্তুতকারীরা রং এবং বৈশিষ্ট্য সমন্বয় করার জন্য ডলোমাইট বা অ্যালুমিনিয়া বা ধাতব অক্সাইডও অন্তর্ভুক্ত করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো রং, যা ভ্যাচের 20 থেকে 70% পর্যন্ত হতে পারে। এরপরে গলিত পদার্থকে দ্রুত প্রবাহিত করতে সাহায্য করে, যা একেবারে নতুন কাঁচামালের তুলনায় শক্তি ব্যবহার করে 40% পর্যন্ত কমিয়ে দেয়। প্রিয় দর্শক, এরপরে মিশ্রণটিকে একটি বিশাল গ্যাস চুল্লিতে পাঠানো হয়, যেখানে তাপমাত্রা প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা আগ্নেয়গিরির লাভার থেকেও বেশি উত্তপ্ত। প্রযুক্তিবিদরা সতর্কতার সঙ্গে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন এবং মিশ্রণটি বিশেষ পাত্রে ঢালেন। কারখানার ভেতরে কর্মীদেরকে অবশ্যই অগ্নিরোধক পোশাক এবং মোটা দস্তানা পরতে হয়, কারণ চারপাশে প্রায় 3000 ডিগ্রি পর্যন্ত তাপ, যা অত্যন্ত অসহনীয়। উপাদানগুলি স্থিতিশীল হয়ে গেলে প্রচণ্ড তাপ বজায় রাখতে এবং গলন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে প্রতিটি পাত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়। 24 ঘন্টা পর মিশ্রণটি আর বালি থাকে না, এটা লাভার মতো ঘন হয়ে প্রবাহিত হতে শুরু করে। পরবর্তী 5 ঘন্টা ধরে কাজটি গলিত অবস্থা থাকে, যার ফলে অবশিষ্ট গ্যাস বেরিয়ে আসে এবং চূড়ান্ত পর্যায়ে সর্বোচ্চ বিশুদ্ধতা নিশ্চিত হয়। কাজকে আকার দিতে একটি ছাঁচের প্রয়োজন হয়, আর তাই প্রক্রিয়াটির পরবর্তী ধাপ হলো ছাঁচ তৈরি করা। প্রকৌশলীরা উন্নত সিএডি সফটওয়্যার ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে ছাঁচটির নকশা করেন এবং প্রযুক্তিগত মান পূরণের জন্য প্রতিটি রেখা, মাত্রা এবং পুরুত্ব সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করেন। এই ডিজিটাল নকশা থেকে ডালাই লোহা বা শঙ্খ ইস্পাত দিয়ে এমনভাবে ছাঁচ তৈরি করা হয়, যা প্রায় 1400 ডিগ্রি পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এরপর এই ছাঁচগুলোকে গলিত কাঁচ গ্রহণ করে ভেতরের আকারে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। ছাঁচগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে সেগুলোকে যত্ন সহকারে ডাবল ব্লো প্রোডাকশন লাইনে পাঠানো হয়। কোমল পানীয়র বোতল, খাবারের জার এবং ঔষধের পাত্রের মতো ফাঁফা কাচের পণ্যকে আকার দেওয়ার জন্য এটি সবচেয়ে বহুল ব্যবহৃত এবং নির্ভরযোগ্য পদ্ধতিগুলোর মধ্যে একটি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি নিয়মিত এরকম ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান।